প্রতিদিন সব নতুন নতুন ঘটনার সম্মুখীন হচ্ছে। সব বিষয় সব বিস্তারিত তুলে ধরতে আমি চাই না। যে বিষয়গুলি এই সময়ে প্রধান বিষয় হবে, আমরা জবাবদিহিতা চাওয়ার জন্য আমরা স্তরে স্তরে বিভিন্ন প্রশাসনিক অধিকারিকদের কাছে যাব। যে বিষয়গুলির মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি। দুর্নীতি এটা সারা দেশে এবং আমাদের রাজ্যে দুর্নীতি আর অনিয়ম এই দুটো বিষয় বর্তমানে এটা একটা আইনি সংজ্ঞা পেয়ে গেছে, আইনি বৈধতা পেয়ে গেছে সরকারের। এটা নিয়ে মানুষ এতটা আতঙ্কিত হয় না, যেন একটা সাধারণ বিষয়, এটা হবে এমন একটা ধরে নিচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে এতদিন 18 সালের পর থেকে প্রায় প্রতিদিন প্রতিটা মুহূর্তে অন্য সব বিষয় ব্যবসা বাণিজ্য, জমির দালালি, নিগো বাণিজ্য উল্লেখ করতে চাই। শুধু সরকারি ক্ষেত্রে বাজেট বরাদ্দের অর্থ, কেন্দ্রীয় প্রকল্পের অর্থ, ডোনার মন্ত্রকের অর্থ, নর্থ ইস্ট কাউন্সিলের অর্থ, বিশ্ব ব্যাংকের অর্থ, এডিবি এশিয়ান ডেভেলপমেন্টের অর্থ, এর অর্থ যা আমাদের রাজ্যে এখন পর্যন্ত আসছে তার কোনটাই সুস্থ রূপায়ণ হচ্ছে না। সব স্তরে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে কমিশন বাণিজ্যের ফলে প্রকল্পগুলি বাস্তবের রূপ দেখছে। যাদের জন্য প্রকল্প, সেই অংশের মানুষ উপকৃত হচ্ছে না। সে নির্মাণ বলুন, সড়ক বলুন, সব ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি সেই বিষয়গুলিতে বিস্তারিত যেতে চাই। আমরা প্রদেশ কংগ্রেস আমরা সবসময় আমাদের স্বার্থ অনুযায়ী আমরা কখনো বিবৃতি, কখনো সংবাদ সম্মেলন, কখনো লড়াই, কখনো ডেপুটেশন, এমনকি মুখ্যমন্ত্রী বরাবর আমরা আলোচনার মধ্য দিয়ে বিষয়গুলি তুলে ধরেছি, জনমত তৈরির চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত না সরকারের তরফ থেকে আমাদের অভিযোগগুলি, শুধু আমাদের না, প্রচার মাধ্যমে তো প্রতিদিন সিরিজ অফ দুর্নীতির বিষয় সাথে এখন যুগ হয়েছে, সে হচ্ছে সরকারের অকর্মণ্যতা, অপদার্থতা, স্বজন পোষণ, এসবের ফলে জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র, আদিবাসী কল্যাণ, গ্রাম উন্নয়ন, ওই সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় বলছি বাজেট বরাদ্দ, কেন্দ্রীয় বরাদ্দের কোটি কোটি টাকা খরচ না করার ফলে ফেরত যাচ্ছে। আর্থিক শৃঙ্খলা না থাকার ফলে স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দপ্তরে বেতন বন্ধ হয়ে যাচ্ছে। আজকে কয়েক মাস যাবে এগুলি যে খবর বেরোচ্ছে, এসবে 1% খবরেরও সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে কোন প্রতিবাদ নাই। কোন সময় লোক দেখানো প্রতিবাদ আর তদন্তের কথা বলা হয়। তদন্তের নিটফল 0.01% না, সাজা টাজা ইত্যাদি তো বাকিগুলো ফল যে তদন্তের এই ডিম্বটা প্রকাশ হয়েছে, এটা 0.01% জানানো হয় না। এ হচ্ছে রাজ্য
রাজ্য সরকারের অবস্থা। আর এখন তো একটা রাজ্য সরকারের স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্য সরকার থেকে শুরু করে, আমি সংক্ষেপে একটা কথা বলি, এডিসি, এটা যে স্বপ্ন নিয়ে শ্রীমতী গান্ধী এডিসি স্বাস্থ্য কর্মসূচি এডিসির অনুমোদন দিয়েছে, একটা কথা আবার স্মরণ করে যে রাজ্যবাসী, বিশেষ করে বিজেপির বন্ধু এবং তার শরীর বড় শরীর তীব্রতার উন্নতি, যে বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রধানমন্ত্রী মুরারজি দেশাই সাহেব 1979 সালে ষষ্ঠ কর্মসূচিতে এডিসি গঠনের প্রস্তাব এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে নিয়ে ওনার টেবিলে যখন ওনার সাথে সাক্ষাৎ করে পত্র বা বিদায় করে দিয়েছিলেন, না এডিসি করা যাবে না, ষষ্ঠ কর্মসূচি এডিসি করা যাবে না। সে যাই হোক, শ্রীমতী গান্ধী দৌলতে এই রাজ্যের আদিবাসীরা তাদের কল্যাণের জন্য, তাদের কল্যাণ হবে, আদিবাসী ও আদিবাসী সকলেরই কল্যাণ হবে, রাজ্যের কল্যাণ হবে, রাজ্যের মঙ্গল হবে। এই কল্যাণের জন্য যে এডিসি দিয়েছিল, আজকে যাদের হাতে এডিসি তার সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। জুনিয়রের অর্থ থেকে শুরু করে সরকারি পেনশনারদের যে ন্যায্য পাওনা, বিভিন্ন প্রকল্পে নির্ধারিত প্রকল্পগুলি, যেমন নীতি আয়োগের প্রকল্প, এটা কোনোভাবে অন্যত্র নেওয়া যায় না। এই সময় আইনের তোয়াক্কা না করে এই সমস্ত টাকাগুলো পার করে দিচ্ছে, এগুলো তার আমাদের কথা নয়। প্রশ্ন রাখতে চাই যে দুর্নীতির আলাদা কোনো বিষয় আমি মনে করি যে রাজ্য সরকার কি করবো, সব কোন ক্ষেত্র নেই যে দুর্নীতি নেই, একটি ডিপার্টমেন্ট এডিসি, গোটা এডিসি দুর্নীতিগ্রস্ত, কি নিয়ে আলাদা করবো? আমি শুধু বলবো যে আগরতলা একেবারে মিউনিসিপ্যালিটির সৃষ্টির পর থেকে এই পৌর নিগম, এই যে বর্তমান কি করে পৌরসভা গঠন করেছে সবই জানেন, এগুলি নতুন করে বলতে চাই না। এর পূর্বে পর্যন্ত এত বৃহত্তর 16 কোটি টাকা লুপাট হয়ে যাওয়া, পুরো নিগমের ভূমিকাটা কি? এখন পর্যন্ত কি ভূমিকা এই টাকা উদ্ধারে? কিছুদিন আমাদের সুশাসকের ক্রাইম ব্রাঞ্চ কিছুদিন নাটক, উদয় ইত্যাদি ইত্যাদি করেছে, জনগণকে ধোকা দেওয়ার জন্য, দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। ওই নাটক বিভিন্ন জায়গায় সেখানে গেছে, নির্ভর আবারও সেই অশ্বযোগ্য উদ্ধারের কি হল? শুধু আগরতলা না, সবকটা শহরের অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে আগরতলা ত্রিপুরার উন্নতি, আর শুধু দুটো উদাহরণ আমি দিতে চাই। একটা হচ্ছে সরকারি তথ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক উত্তর পূর্বাঞ্চল দিয়ে তাদের একটা পর্যালোচনা হয়েছে 2024-25 সালে। সেই 25 সালে সব কয়টা রাজ্যের রিপোর্ট আমি দিতে চাই না। উত্তর পূর্বাঞ্চলে 2024-এ ম্যালেরিয়া আক্রান্তের মোট সংখ্যা ছিল 24,747 জন। এতে ত্রিপুরায় ছিল 12,771 জন। আমরা কতটা উন্নত হয়েছি। 25-এ 42,866 জন ছিল, ত্রিপুরায় ছিল 22,412 জন ম্যালেরিয়া। ডেঙ্গুতে এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল 23 সালে 17,447, 24-এ একটু কমে ছিল 1,112। চিকনগুনিয়া 23 সালে ছিল 1,557 জন, 24-এ তা বেড়ে দাঁড়ায় 2,552। এই জায়গায় দাঁড়িয়ে সোজা বলা যায় যে আমাদের কি ধরনের উন্নতি হচ্ছে। আর স্মার্ট সিটি প্রকল্প না বলে দায়ী হবে, কোটি কোটি টাকা ব্যয়ে স্মার্ট সিটি প্রকল্প হচ্ছে। স্মার্ট সিটি প্রকল্প নিয়ে হয়তো সরাসরি পুরো
পরিষদের তেমন কোনো দায় নেই, কিন্তু দায়িত্ব এড়াবে কি করে? ওনার শহরে পৌর পরিষদ পৌর নিগমের দ্বারা প্রকল্প রূপায়িত হচ্ছে, পরামর্শ দেওয়া এবং তার ঠিকঠাক মানুষের কল্যাণে লাগছে কি লাগছে না, উপকারে আসছে লাগছে না, তা দেখার দায়িত্ব পৌর পরিষদের উপর বর্তায়। স্মার্ট সিটি প্রকল্পে একেবারে অসত্য তথ্য বারবার তুলে ধরছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে। মুখ্যমন্ত্রী গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী 65টি প্রকল্পের মধ্যে 58টি সম্পন্ন হয়ে গেছে। এপ্রিলে উনি আবার বলেন 95% কাজ শেষ হয়ে গেছে। এর এক মাস পর সিইও সাহেব বললেন যে না 98% কাজ শেষ হয়ে গেছে। মে মাস থাকবে, মে মাস আসতে আর 3 মাস বাকি। এই সময়ের মধ্যে গোটা আগরতলা শহরে যে অরাজক অবস্থা, এগুলো কি হচ্ছে? যদি কাজ শেষ হয়ে যায় এগুলো কি হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা রাখতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বর্ষা এসে যাচ্ছে, এই অপরিকল্পিত যে প্রভাব নেই কতটা উপকারে লাগবে জানি না, কিন্তু একটা সহজ সরল সত্য সকলেই বুঝে এবং আমার অভিজ্ঞতা আছে। পৌর পরিষদে আশিস বাবু 3 বছর চালানোর অভিজ্ঞতা আছে। বর্তমান যে মেয়র উনি কংগ্রেসের প্রতিনিধি হয়ে 1 বছরের বেশি সময় পৌর পরিষদ চালিয়েছিল। আবার পৌর পরিষদে 5 বছর মুখ্য ভূমিকা নেওয়ার সুযোগ হয়েছিল। এই অভিজ্ঞতা আছে বলতে গেলে সময় লাগবে বলবো না, শুধু মেয়রের কাছে আমি এখান থেকে জানতে চাইবো ওই অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন তখন তার প্রতিকূল পরিস্থিতি আর্থিক এবং অন্যান্য দিক থেকে আজকে পর্যাপ্ত অর্থ, এই পর্যাপ্ত অর্থের পর মশার যন্ত্রণা দূর হয় না। পর্যাপ্ত অর্থ থাকার পরেও ওই হঠাৎ ছোট ছোট ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করে আবার তাদেরকে বসানোর এই যে নাটকীয়তা, এর মধ্যে যে কার উপকার হচ্ছে, তার মধ্যে উপকার হচ্ছে বিজেপির নেতাদের কিছু কিছু এজেন্ট, পয়সা এজেন্টে উপকার করছে, অবৈধ পয়সা রোজগার সুযোগ করে দিচ্ছে। যাই সেই সমস্ত প্রসঙ্গে যেতে চাই না। আমাদের মূল দাবি হচ্ছে সরকারের কাছে দাবি, উনি কেমন লাগছে রাজ্যের একাধিক মন্ত্রী সুনির্দিষ্ট অভিযোগের কামান লাগছে, অপরদিকে এডিসি কর্মকর্তা, রাজ্য সরকারের শরিক দলের মন্ত্রী, বিধায়ক, তারা মুখ্যমন্ত্রী থেকে একই ধরনের অভিযোগে অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে কামান লাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে কামান লাগাদাগি চলছে, ব্যবস্থাটা নেবে কে? বিড়ালের গলায় ঘন্টা কামাবে কে? যদি তাই হয়ে থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন, ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে? এমনকি মুখ্যমন্ত্রী এই সময়ের মধ্যে অনেক মারাত্মক কথা বলেছেন, আমি সব বিষয়ে যাব না। আচ্ছা, একটা কথা সকলের মনে আছে, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিভিন্ন প্রশাসনিক জায়গায় সন্ত্রাসবাদী আছে। কি ভয়ঙ্কর কথা! রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন, তারপরেও এই সরকারকে নিতে হচ্ছে, এই এডিসিকে নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে যেমন এই বিষয়টা আছে, এই সরকারি সর্বোচ্চ দুটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের যে আরো যে সমস্ত জনগণের তথাকথিত কল্যাণার্থে অন্যান্য যে সংগঠনগুলি আছে, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, পুর পরিষদ, নগর পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা, একেবারে অর্থই বুঝি। আমি আমার কথা বললেও হয়তো অনেকে বিরক্ত, আমি সময় নেই, আমি সময় নিচ্ছি। আমি শুধু বলছি 24-25 সালে, 25 সালে এই 2 বছরে দেশ জুড়ে একটা সমীক্ষা করেছে কেন্দ্রীয় নগর উন্নয়ন দপ্তর। সেই সমীক্ষা একটা সেকেন্ড আপনাদের সময় নিচ্ছে, আমার মনে থাকে না নামটা বলা,
সেই সমীক্ষায় যে বিষয়গুলি ছিল, পর্যালোচনার বিষয়গুলি ছিল উন্নয়ন, স্বচ্ছতা, সৌন্দর্যায়ন, প্রশাসনিক কাজ, আর্থিক শৃঙ্খলা ইত্যাদি। সবকটা ছোট বড় সবকটা পৌরসভার সাথে সংশ্লিষ্ট শহরগুলিতে সমীক্ষা হয়েছে। এতে বাছাই করে এই 3 ক্যাটাগরি সবগুলির মধ্যে 71টা পৌরসভা ডেকে নিয়ে গিয়েছিল 17 জুলাই দিল্লির বিজ্ঞান ভবনে। আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে সম্মানিত করা হবে এই 3টি বিষয়ে, যে 3টি ভাগে ভাগ করে যে বিষয়গুলিতে, তাতে ছিল স্বচ্ছ নীল শহর, স্বচ্ছ শহর, প্রমিসিং স্বচ্ছ শহর। 71টা শহর বাছাই করেছিল আপনারা, তাদের কেন্দ্রীয় সরকার বাছাই করেছিল। 71টা শহরের মধ্যে আমরা আগরতলা নিয়ে মানিক সবুজ দীপক ভ্রমণে একটা গর্ব করেন যে রাজ্য নিয়ে তো বলেনি যে ভারতবর্ষের মধ্যে সবচাইতে উন্নত রাজ্য, পৃথিবীর মধ্যে উন্নত রাজ্য। আর আগরতলা শহর নিয়ে তো গর্বের সীমা নেই, কিন্তু 71টা শহরের মধ্যে আগরতলার জায়গা হয়নি। বাকি কথা আমি বলতে চাই না, শুধু আগরতলার অবস্থা হয়ে গেছে। 8 বছরে আপনাদের কাজের সমস্ত বিষয়ে দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি শ্বেতপত্র প্রকাশ করব। আমাদের এডিসি নির্বাচন এসে গেছে, কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। সব শহর যদি থাকে নির্বাচনের আগে শ্বেতপত্র ঘোষণা করুন। ইস্তাহার নয়, মিথ্যে বিজ্ঞাপন নয়, মিথ্যে প্রচার নয়, সাহস থাকে শ্বেতপত্র প্রকাশ করুন। তেমনি পৌর নিগম সহ রাজ্যের সব কয়টা পৌর পরিষদের কাছে একই দাবি, একই দাবি। এই সময়ে আপনাদের কাজের বিজ্ঞাপন প্রচার নয়, শ্বেতপত্র প্রকাশ করুন। এই দাবিতে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি নিতে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি প্রাথমিকভাবে পৌর নিগম দিয়ে শুরু হবে, রাজ্য স্তরে চলবে, ও আমরা এডিসিতে নিয়ে যাব। সর্বশেষ এই বিষয়গুলির উপর আন্দোলন সূচি শেষ করব। রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়ার মতো কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে যে আপাতত যে কর্মসূচি আমাদের আগরতলা এবং রাজ্য বিভিন্ন হয়েছে, এটা আমাদের যে সাধারণ সম্পাদ। আমরা দীর্ঘদিন যাবৎ সদর জেলা থেকে মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যানের মেয়রের সঙ্গে আমরা দেখা করার জন্য বহুত আমরা চেষ্টা করেছি, কিন্তু উনি দেখলাম বিরোধীদের সঙ্গে এড়িয়ে চলার মানসিকতা নিয়ে বসে আছেন। এবার আমরা ওনার কাছে যাব না। আমরা আগামী 2রা মার্চ থেকে আমাদের কর্পোরেশনের কমিশনের কাছে আমরা আগরতলা শহরের যে নাগরিকদের যে অব্যক্ত যন্ত্রণা, এই যন্ত্রণাগুলি আমরা তুলে ধরার জন্য আমরা 2রা মার্চ সময় দুপুর 12টায় আমরা এখান থেকে জমায়েত হয়ে আমরা কর্পোরেশনের কমিশনের কাছে আমরা মিলিত হব ডেপুটেশনের মাধ্যমে। আমি সবাইকে কি কারণে আমরা আগরতলা শহরের যে যন্ত্রণা, আগরতলা ড্রেনের সমস্যা, নাগরিকদের যে অব্যক্ত যন্ত্রণা, যে ড্রেনের সমস্যা, রাস্তা ঘোরাঘুরি, মশার যন্ত্রণা, এই ব্যাপারে আমরা আগামী 2রা মার্চ আমরা মিলিত হব। আমরা এই দুর্নীতি, স্বজন পোষণ এবং রাজ্যের যে বেহাল অবস্থা স্মার্ট সিটির নামে, এটা সুষ্ঠু এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে এবং শ্বেতপত্র প্রদানের দাবিতে আমরা 2রা মার্চ থেকে সারা রাজ্যে আমরা সিওদের কাছে আমরা ডেপুটেশন দেব এবং জনমত সংগঠিত করে আগামী দিনে এই আন্দোলনের বৃহত্তর রূপরেখা তৈরি করে আমরা সারা রাজ্যে আন্দোলন মানুষের কাছে ছড়িয়ে দেব এবং 2 তারিখ প্রথম
কর্মসূচি আমরা আগরতলা পৌর নিগমের দুর্নীতির বিরুদ্ধে আমরা সিওর কাছে আমরা কমিশনার কমিশনের কাছে আমরা